বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। কত 300 কোটি টাকা নাকি দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনও দিতে পারি, নো ইস্যুস। সরকারের যে আয় পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও, এবং বিসিবির হয়তো ইতিমধ্যে একটা প্রেস রিলিজ দেওয়ার কথা এই বিষয়ে, এফডি বিষয়ক আর কি। তো আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে, তো এফডিগুলো যখন অনেকগুলো এফডি করা আছে 10 বছর 15 বছর 20 বছর আগে, তা আপনারা জানেন তখন যেই রেট ছিল কোথাও 5%, কোথাও 6-7% ইন্টারেস্ট রেট ছিল। তো এফডি তো একটা আয়ের উৎস, এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ করা হয়। তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7-8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11-12%, এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে তো একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। এবং এই সরকারের অর্থ তো জনগণের অর্থ, এই জনগণের অর্থ যাতে করে ভালো যেই ব্যাংকগুলো আছে, এ গ্রেডের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন, সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে। আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়াটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে, আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এই যে কত 300 কোটি টাকা নাকি, হ্যাঁ এরকম। আপনারা যদি নিউজটা পড়ে থাকেন, আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিকটা তো পড়ে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এটার নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে। কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল ইয়া নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। আমরা যখন হাউসগুলোর সাথে তো আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম। সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদি কিছু থাকে সেটাও সামনে আসবে, যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে। আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা যদি দেখেন। কিন্তু এখানে এখনও তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সেটা অবশ্যই দেখব, তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা, ফ্রিডম অফ প্রেস থাকে। তো আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। তো আমি আমার 3 নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যেই সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আর আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা, আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনও দিতে পারি, নো ইস্যুস। উত্তর সিটি কর্পোরেশন থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা আবেদন করেছিলেন সেখানে 1, 2, 3 যারা হয়েছেন সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেনই, এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে
এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না। সেই জায়গা থেকেও উত্তর সিটি কর্পোরেশন এটা খাস আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি, যাতে করে সরকারের যেই আয় পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয়, সিটি কর্পোরেশনের যেই আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়।